প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আজকে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য কবিগুরু রবীন্দ্রনাথের চৈতালি কাব্যগ্রন্থের 13 সংখ্যক কবিতা খেয়া কবিতাটা আমি তোমাদেরকে পড়াবো। তার আগে কিছু কথা বলে নেওয়া দরকার। দেখো, রবীন্দ্র কাব্য প্রবাহকে কয়েকটি ধারায় ভাগ করা হয়েছে, কয়েকটা পর্বে ভাগ করা হয়েছে। যেমন সূচনা পর্ব, বলাকা পর্ব, উন্মেষ পর্ব, ঐশ্বর্য পর্ব। তা সেই ঐশ্বর্য পর্বের উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলো আছে, যেমন সোনার তরী, চিত্রা, তাদের মধ্যে আছে অন্যতম কাব্য চৈতালি। তো আমরা কবিতায় যাওয়ার আগে যে এই যে খেয়া কবিতা, এর মধ্যে তোমরা কি দেখবে? তোমরা দেখবে যে একদিকে দ্বন্দ্ব সংঘাতময় রক্তাক্ত পৃথিবী, আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ মানবিক সংস্পর্শ মাখা পল্লী জীবনের ছবি। তাহলে এখন আসা যাক কবিতায়। তোমরা তোমাদের এই পাঠ্য বইটি সামনে খুলে রাখো, আমি কবিতাটা লাইন ধরে আলোচনা করব, আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না। খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এখানে খেয়া নৌকাটা কি? নদী পারাপার করার জন্য ব্যবহৃত যে নৌকো, তাকে বলে খেয়া নৌকো। আর পারাপার, পার ও অপার, অর্থাৎ নদীর এক তীর থেকে অন্য তীরে নিয়ে যাওয়া। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, অর্থাৎ নদীর জলপ্রবাহের মধ্যে দিয়ে খেয়া নৌকো এপারের মানুষকে ওপারে নিয়ে যায়, আবার ওপারের মানুষকে এপারে নিয়ে আসে। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে, অর্থাৎ নৌকোর যাত্রীরা তাদের নিজেদের ঘর থেকে ঘাটে এসে নদীপথ পারাপার করে প্রয়োজনীয় কার্য সিদ্ধি করে, আবার তারা ঘরে ফিরে যায়। আসলে এখানে আমরা কি দেখছি? মানুষের জীবন প্রবাহ যেন আবর্তিত হচ্ছে এই খেয়া নৌকার মাধ্যমে। শুধু জিনিসপত্রের আদান প্রদান করা নয়, যেন ভাবের আদান প্রদানও এই নৌকার দ্বারাই সংঘটিত হচ্ছে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। আমরা দেখি নদীকে কেন্দ্র করে তার দুই তীরে গড়ে উঠেছে কত জনপদ, কত সভ্যতার উদয় বিলয় ঘটে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। নদীর স্রোত জীবনের সভ্যতার ধারক ও বাহক, এবং সেই ধারাকে অবলম্বন করে পার্শ্ববর্তী দুটি গ্রাম তাদের সুদীর্ঘকালের সম্পর্কের বন্ধনে যেন আবদ্ধ হয়েছে। আসলে কবি রবীন্দ্রনাথ এখানে রূপকের আড়ালে অন্য কথাই বলতে চেয়েছেন। তিনি কি বলতে চেয়েছেন? জীবনের চলমানতার কথা। আসলে জীবন মৃত্যুর যে লীলা খেলা, কবি খেয়া নৌকা আসা যাওয়ার সাথে তুলনা করেছেন বলে আমরা বলতে পারি। আমরা দেখি রোজ কত প্রাণের যেমন নবজন্ম হচ্ছে, তেমনি কত প্রাণের বিনাশ হচ্ছে। ঠিক যেন নদী তীরে দুই গ্রামের মানুষের মধ্যে যেমন মধুর সম্পর্ক বিদ্যমান, ঠিক এই জীবন মৃত্যুর মধ্যে ঠিক তেমনি যেন একটা সম্পর্ক আমরা দেখতে পাই। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। এপারের মানুষ ওপারে যায়, আর ওপারের মানুষ এপারে আসে। এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই খেয়া নৌকোর মধ্যে মানুষের আনাগোনা চলে। এরপর আমরা দেখি মানবপ্রেমী রবীন্দ্রনাথ একটু অন্য কথা বলেছেন। তিনি কি বলেছেন? পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। দেখো, এখানে দ্বন্দ্ব
আর এই সর্বনাশ, এই শব্দ দুটির যেন পার্থিব জগৎ বা আমাদের যে সভ্যতা, সেই সভ্যতার এক চরম সত্যকে তুলে ধরেছে। আমরা জাগতিক পরিবেশে আমরা কি দেখি প্রতিনিয়ত? কত কলহ, কত ঝগড়া ঝাঁটি, বাগ বিতণ্ডা, সংঘাত, ধ্বংস, যুদ্ধ, রক্তপাত, মৃত্যু, ক্ষমতার লড়াই। আর এর ফলে কি হচ্ছে? একটা শক্তি জিতে যাচ্ছে আর একটা শক্তি হেরে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কত মানুষ, সাধারণ মানুষ। একটা অঞ্চল হয়তো ধ্বংসের মুখোমুখি হয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে কবির চোখে সর্বনাশ। আর আমরা দেখি এই নব নব চিন্তা চেতনার সঙ্গে প্রাচীনের সংঘাতে গড়ে ওঠে কত ভালো মন্দের ইতিহাস। ইতিহাস কথাটা এখানে কিন্তু একটু ইঙ্গিতবাহী। নূতন নূতন যে নিত্য যে ইতিহাস গড়ে উঠছে আমাদের সভ্যতায়, আমাদের সমাজে, তা কিন্তু মানব জীবনের ক্ষেত্রে সবসময় সুখকর নয়, দুঃখময়ও হতে পারে। আর এই সুখ দুঃখই হচ্ছে মানব জীবনের চরম সত্য। এরপর কি? রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট, কত ফুটে আর টুটে। এখানে দেখো, সাধারণ মানুষের জীবন কথার সাথে যেন জড়িয়ে রয়েছে রাজশক্তির উত্থান পতনের ইতিহাস। রক্ত প্রবাহ অর্থাৎ রক্তের স্রোত, কত রাজশক্তির বা রাষ্ট্রশক্তির জয়ের আকাঙ্ক্ষায় রক্ত বন্যা বয়ে যায়, রক্তের স্রোত বয়ে যায়, তার উত্থান ঘটে। আর এই রাজকীয় শক্তির দম্ভে প্রতিষ্ঠিত হয় রাজশক্তির কি মূল্যবান প্রতীক আমরা কি জানি? সোনার মুকুট। কিন্তু এই সোনার মুকুট কিন্তু চিরস্থায়ী হয় না। কালের অমোঘ নিয়মে তা টুটে যায়, অর্থাৎ পতনের অতল তলে তলিয়ে যায়। কিন্তু এসব সত্ত্বেও নদীর স্রোতে যে খেয়া নৌকার যে আনাগোনা, মানুষের যে আনাগোনা, তা কিন্তু বন্ধ হয় না। সময়ের পরিবর্তনে তার কোনো পরিবর্তনও ঘটে না। এরপর কবি কি বলেছেন? সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। আচ্ছা তোমরা বলো তো, সময় কি কখনো থেমে থাকে? সময় কখনো থেমে থাকে না। তেমনি সভ্যতাও থেমে থাকতে জানে না। সভ্যতা এগিয়ে চলে। এই সভ্যতার এগোনোর পথে নব নব যে চিন্তা চেতনা ভাবনা, যে আকাঙ্ক্ষা জেগে ওঠে, তাকেই কবি এখানে কি বলেছেন? নব নব ক্ষুধা বা তৃষ্ণা। ওঠে কত হলাহল, ওঠে কত সুধা। অর্থাৎ মানুষের এই যে নব নব যে তৃষ্ণা ক্ষুধা, তা কিন্তু সবসময় সুখকর হয় না। হলাহল শব্দের অর্থ কি? হলাহল শব্দের অর্থ হচ্ছে বিষ। এখানে একটা পৌরাণিক কথা বলা খুব প্রয়োজন। পৌরাণিক কাহিনীটা কি? তোমরা হয়তো শুনে থাকবে, দেবতা আর অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিল। কিন্তু এই সমুদ্র মন্থনের সময় অমৃত যেমন উঠেছিল, তেমনি হলাহল অর্থাৎ বিষও উঠেছিল। অমৃত যেমন দেবতাদেরকে অমর করে রেখেছে, তেমনি তেমনি সেই হলাহল মহাদেবকে নীলকণ্ঠ করে রেখেছে। আসলে কবি এখানে কি বলতে চেয়েছেন? সভ্যতার উন্নতি, অগ্রগতি মানুষের জীবনে যেমন সুখ সমৃদ্ধির স্পর্শ এনে দিয়েছে, কিন্তু মানুষের সেই উন্নতির লাগাম ছাড়া উদগ্র যে নেশা মানুষের জীবনে শুধু নয়, পরিবেশ ও প্রকৃতির বুকে একটা সর্বনাশের পরোয়ানা বয়ে আনছে। এরপর কি? শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দেখো, জীবনের এই যে খেয়া নৌকো, তার সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা সবকিছু যেন বয়ে নিয়ে চলেছে
কাল থেকে কালান্তরে। দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দোহা মানে পরস্পরের দিকে তাকিয়ে আছে যে দুখানি গ্রাম, আর সেই গ্রামের মানুষ নদীর দুপারে অবস্থান করে প্রকৃতি ও জীবনের যেন অপরূপ একটা মেলবন্ধন ঘটিয়ে চলেছে। জড় পদার্থের উপর যেন প্রাণ সঞ্চার করা হয়েছে এই কবিতায়। এই দুখানি গ্রাম এখানে অচেতন না থেকে তারা কর্মচঞ্চলতায় মুখর হয়েছে। মানুষ আর প্রকৃতি যেন মিলেমিশে সেই চিরন্তন সত্যকেই এই কবিতায় প্রতিভাত করে তুলেছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। খেয়া আসলে প্রকৃত অর্থে এখানে জীবনচক্রের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। আমরা দেখি নদীর স্রোতের মধ্যে দিয়ে নৌকায় করে যাত্রী ও পণ্য পরিবহন চালু থাকে তাদের দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনে। কিন্তু এখানে কবি চিরকালের কথা বলেছেন। এই অর্থে বলেছেন যে আসলে মানব জীবন হচ্ছে চিরকালীন। যুদ্ধ বিবাদ যাই হোক না কেন, ধ্বংস হোক না কেন, কিন্তু মানব জীবন প্রবাহকে অবলম্বন করে যে মানব সভ্যতা, তা কিন্তু এগিয়ে চলেছে আর এগিয়ে চলবে। সব শেষে আমরা কি বলতে পারি? নদীর স্রোত আসলে কালের প্রবাহ। মানব জীবন যে নিয়মে চলে তাতে তার থামা নেই। নদীর স্রোত যেমন উৎস থেকে মোহনামুখী হয়ে মহাসাগরে বিলীন হয়ে যায়, ঠিক তেমনি চিরন্তনী প্রথায় মানব জীবনে জন্ম যেমন সত্য, মৃত্যুও কিন্তু তেমনি সত্য। কবির এই যে দার্শনিক ভাবনা, সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি সৃষ্টিকর্তার যে পরমাত্মা থেকে সামাজিক পরিবেশে জীবাত্মা রূপে আসা, আবার জীবন সন্ধ্যায় পরমাত্মায় ফিরে যাওয়া, এই যে আসা যাওয়া, সেটা চিরন্তন এবং তা শাশ্বত। সারা কবিতার মধ্যে আমরা কি দেখলাম? কবি রবীন্দ্রনাথের মর্ত্যপ্রীতি এবং মানব প্রেম প্রত্যক্ষ হয়ে উঠেছে। ঠিক তেমনি এই বোধ থেকে উৎসারিত হয়েছে তাঁর এক দার্শনিক সুলভ উপলব্ধি, আর যা উচ্চারিত হয়েছে কবিতার শেষ দুটি লাইনে, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। আজকে আলোচনাটা তাহলে এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, জীবনে এগিয়ে যেতে হবে, এটাই আমি কামনা করি। আসছি, সবাই ভালো থেকো।